চিন্তা করো না অনিতা, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না বিনয়, কিছুই ঠিক হবে না। মন খারাপ করার কোনো দরকার নেই অনিতা। মন খারাপ হবে না তো আর কি হবে বিনয়? কি কি করিনি আমরা বলো? পুজো পাঠ করেছি, দান করেছি, গরিবদের সাহায্য করেছি, বড় বড় ডাক্তারের কাছে গিয়েও দেখিয়েছি, কিন্তু পেলাম কি এটা? আমরা তো মা বাবা হওয়ার জন্য একেবারে যোগ্য, তাহলে কেন হতে পারছি না সেটাই জানি না। মনে হয় আগের জন্মে আমার হাতে কোনো পাপ হয়েছিল হবে, যে কারণে আমি এই জন্মে মা হতে পারছি না। তুমি তুমি আমাকে বিষ খাইয়ে দাও, আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না আর আমি। অনিতা, এসব কি যাতা বলছো? ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ধৈর্য ধরি বিনয়? কিভাবে বলো না, কিভাবে ধৈর্য ধরি আমি? আমি আমি যখন কোনো বাচ্চাকে দেখি না বিনয়, তখন খুশি হওয়ার জায়গায় কান্না পায় আমার। নিঃসন্তান হওয়ার দুঃখ এত বেশি কষ্ট দেয় যে আমার মরে যেতে ইচ্ছে করে। অনিতা, তুমি সামলাও নিজেকে। এসব কি যাতা কথা বলে যাচ্ছ? কান্না বন্ধ করো, চুপ করো এবার। তুমি আমাকে তো চুপ করিয়ে দেবে, কিন্তু আমি জানি যে তুমিও ভেতর থেকে কষ্ট পাও, সেটা ভেতরেই চেপে রেখেছো। কিন্তু যদি তুমি আমাকে মারতে না পারো, তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করে নাও। যদি তার ভাগ্যটা আমার থেকে ভালো বেরোয়, এটা করলে অন্তত তুমি তো বাবা হওয়ার খুশিটা উপভোগ করতে পারবে। না অনিতা, না, এরকম মোটেই হতে পারে না। আমাদের সম্পর্ক বিয়ের থেকে অনেক বেশি দামি, ভালোবাসার বন্ধন এটা। সে যাই হোক না কেন, আমি অন্য কাউকে বিয়ে করব না। জল খাও। ঠাকুর সাহেব, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি একটা কথা বলি। বলো। আগে ওই গ্রামের বাইরে শ্মশানের কাছে এক তান্ত্রিক বাবা এসে বসেন। আমি শুনেছি যে উনি তার শক্তি দিয়ে সবার দুঃখ কষ্ট দূর করে দেন। আমার পুরো বিশ্বাস যে ওনার আশীর্বাদে আপনারা সন্তানের সুখ অবশ্যই পাবেন। ব্যাস এটাই বলার ছিল ঠাকুর সাহেব। তোর জিভটা একটু বেশি চলতে লেগেছে প্রিয়াঙ্কা। কে তোকে অধিকার দিয়েছে আমাদের কথার মাঝে নাক গলানোর? চল যা এখান থেকে। কেন বকছো তুমি এই বেচারি অনিতা? এ তো আমাদের ভালোটাই চাইছে। যখন এত লোকেদের কথা শুনলাম, তখন এর কথাটাও মেনে দেখতে কিছু সমস্যা নেই। দেখিয়ে নি একবার তান্ত্রিক বাবাকে, হতে পারে সেই কিছু চমৎকার করে দেয়। তান্ত্রিক বাবা শুধু রাতের বেলায় দেখা করেন। ওম হিম হুম শ্রীং হ্যাম হুম ক্লিম লিম ভ্যাট 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 স্বাহা। ওম হিম হুম শ্রীং হ্যাম হুম ক্লিম লিম ভ্যাট ভ্যাট স্বাহা। কি চাই তোমাদের? কেন এসেছো আমার কাছে? বাবা, আমরা সন্তানের মুখ দেখার ইচ্ছে নিয়ে আপনার কাছে এসেছি, যে জন্য আমরা সব জায়গায় গিয়ে চেষ্টা করে দেখে নিয়েছি, কিন্তু আমরা নিরাশা ছাড়া আর কিছুই পাইনি। এখন আপনি আমাদের শেষ সম্বল বাবা। বাবার ঘরে যে কেউ আসে, সে কখনো খালি হাতে বাড়ি ফেরে না। তোমরা সন্তান চাও? ঠিক আছে, দিয়ে দেব আমি তোমাদের সন্তান। আর কিছু? আপনি সত্যি বলছেন তো বাবা? বাবা কখনো মিথ্যে কথা বলে না মূর্খ মেয়ে। যদি তোর মনে এত বেশি সন্দেহ থাকে, তাহলে রাস্তা তোর সামনে আছে, যেভাবে এসেছিস সেইভাবে ফিরে যা। না না বাবা, আমি সেটা বলতে চাইনি। আপনি যা বলবেন আমরা তাই করব। ভালো করে ভেবে নে, এখনো সময় আছে। কারণ একবার যদি তোমরা আমার বলা রাস্তায় পা দিয়ে দাও, তাহলে ফেরাটা অসম্ভব হবে।
আপনি রাস্তাটা বলুন বাবা, কি করতে হবে আমাদের? বলি দিতে হবে। বলি? আমরা তৈরি আছি বাবা, বলুন। বলি ছাগলের দিতে হবে নাকি মুরগির? বাবা আগেই বলেছিল যে রাস্তা খুব কঠিন, তোমরা এসব করতে পারবে না। আমরা ঠিক বুঝলাম না বাবা। তাহলে বোঝো, বলিটা ছাগল অথবা মুরগির নয়, একটা মানুষের দিতে হবে। মানুষের বলি? মানুষের বলি? হ্যাঁ, মানুষের বলি, একটা মেয়ের বলি, তাও আবার এমন একটা মেয়ের যার জন্ম অমাবস্যার দিনে হয়ে থাকবে। কিন্তু আমরা এরকম একটা মেয়েকে কোথায় খুঁজবো বাবা? তার জন্য তো আমি আছি। ওম হিম ক্লিম ব্যাট স্বাহা। এই মেয়েটাকে নিয়ে এসো আমার কাছে, এ তোমাদের আশেপাশেই থাকে। কাজের মেয়ে প্রিয়াঙ্কার ছবি বাবা, এই তো আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছে। এর বলে আমরা কিভাবে দিতে পারি? বলেছিলাম না, রাস্তা খুব কঠোর। কঠোর হতে পারলে তবেই সন্তানের মুখ দেখতে পারবে। যে রাস্তা দেখিয়েছে সেই তোমাদের আসল নিয়তি। বেশি ভেবো না, জীবন মরণ তোমাদের হাতে নেই। যার কপালে যতদিন লেখা আছে সে ততদিনই বাঁচবে। বাবা ঠিক বলছেন বিনয়, যার কপালে যতদিন সে ততদিনই বাঁচবে। আমরা তো কেবলমাত্র মাধ্যম। আর এরকম করে আমরা যদি সন্তানের সুখ পাই তো এতে ভুলটা কোথায়? এসে গেছেন আপনারা? বাবা কি বললেন ঠাকুর সাহেব? উনি বললেন যে আমরা মা বাবা হতে পারবো। তোমার অনেক অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা, তুমি খুব ভালো কাজ করেছো আমাদেরকে তান্ত্রিক বাবার কাছে পাঠিয়ে। যদি মেয়ে হয় তাহলে আমরা তোমার নামের মতো একটা সুন্দর নাম রাখবো, প্রিয়া। আপনি খুব ভালো ঠাকুর সাহেব, যে আপনি গরিবকে এত সম্মান দিচ্ছেন। আপনাদের কাজটা ঠিকভাবে হয়ে যাক ব্যাস, আমি গোটা গ্রামে প্রসাদ খাওয়াবো। প্রিয়াঙ্কা, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। আরে আরে, এই আপনি কি বলছেন ঠাকুরাইন দেবী? ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আচ্ছা, আমি আসছি, অনেক দেরি হয়ে গেছে। আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। 1 মিনিট প্রিয়াঙ্কা, এইসব শুধু তোমার কারণেই হচ্ছে। এই খুশিতে আমি এই লাড্ডু নিজের হাতে তোমাকে খাওয়াতে চাই। হা করো, হা করো। ঠাকুরাইন দেবী, আমাকে দিন না, আমি নিজে খেয়ে নেব। আমি বললাম না, হা করো। ঠাকুরাইন দেবী, আমার মাথা ঘুরছে, মনে হচ্ছে আমার বিপি কমে গেছে। কোনো ব্যাপার নয় প্রিয়াঙ্কা, তুমি এখানে বসে পড়ো, একটু বিশ্রাম নিয়ে চলে যেও। ওম হিম হুম শ্রীন হ্যাম হুম ক্লিম ব্লিম ভট ভট স্বাহা। এটা আপনি কি করছেন বাবা? ঠাকুর সাহেব, ঠাকুরাইন দেবী, এ আপনারা কি করছেন? আপনারা কোথাও তান্ত্রিকের টোটকা শুনে আমাকে মারতে যাচ্ছেন না তো? না না, এটা ভুল করছেন, এরকম করবেন না। আমাকে মারবেন না, আমার ছোট ছোট বাচ্চা আছে, ওরা আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। আমাকে যেতে দিন ঠাকুরাইন দেবী, আপনার বাচ্চার জন্য আমার বাচ্চাদের অনাথ করবেন না। অনেক হয়েছে মেয়ে, তোকে শয়তান নতুন সৃজনের জন্য বেছে নিয়েছে। তোর তো খুশি হওয়া উচিত, খুশি হয়ে যা। না না, এটা হতে পারে না। কি হয়েছে বাবা? অনর্থ হয়ে গেছে, অনর্থ হয়ে গেছে। অনর্থ? কিরকম অনর্থ বাবা?
কি হচ্ছে বাবা? মূর্খ লোক, সবকিছু দেখেও কিছু বুঝতে পারছিস না? আমার তান্ত্রিক বিদ্যা উল্টো পড়ে গেছে। তোমরা সবাই কি ভেবেছিলে? আমাকে বলি দিয়ে আমার বাচ্চাদের অনাথ করে তোমরা সন্তানের সুখ পেয়ে যাবে? এটা আমার ভুল ছিল যে আমি তোমাদেরকে এই ভণ্ডামি তান্ত্রিকের কাছে পাঠিয়েছিলাম। আগে আমি মরেছি, এবার তোমরা সবাই মরবে। না, আমি তোমাকে এমনটা করতে দেব না। ওম হ্রিম হুম শ্রীং হ্যাম হুম ক্লিম ব্লিম ভট স্বাহা। না প্রিয়াঙ্কা, আমাদের ক্ষমা করে দাও। আমরা সন্তান পাওয়ার জেদে অন্ধ হয়ে গেছিলাম। ক্ষমা করে দাও আমাদের। ভালো কর্ম যারা করে তারা ভগবান দেখতে পায়, আর যারা খারাপ কর্ম করে তারা পায় অকাল মৃত্যু। যদি খারাপ কাজ করো তখন পরিণামটা খারাপই হবে। ভাই, তোরা কি জানিস আমার মাথায় একটা দারুণ গল্প ঘুরে বেড়াচ্ছে, শোনাবো নাকি? মনে হচ্ছে তোর একটু বেশি হয়ে গেছে। না 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 ভাই, তোর দিব্যি কিচ্ছু হয়নি আমার। আর এখনো তো একটাই বোতল খেয়েছি। তোর ভাই তো একবারে 10টাও শেষ করতে পারে। হ্যাঁ, তোরা শুধু এবার আমার গল্পটা শুনে নে। ভাই, তোর কাছে হাত জড়ো করছি, তুই কিছু বলিস না। তুই একটু চুপ কর আর পরের বোতলটা খোল। তোর এই বাজে গল্প শুনে আমার মাথা আমি খারাপ করতে চাই না। আরে গল্প তো আমাদের এই সবার ভাই মোহিত ভাই ভেবে রেখেছে। যখন সেটা হবে না, বাহুবলীর রেকর্ডও ভেঙে দেবে। এইভাবে ফিল্ম তৈরি হয় নাকি? আরে বাবা, হিরো হিরোইনও তো লাগবে, টাকা লাগাবে এরকম প্রডিউসারও তো চাই। আরে শোন, আমার নাম মোহিত রে। প্রডিউসার তো এমনি জোগাড় করে ফেলবো। আর হিরো হিরোইনের ব্যাপারটা, হিরো নিয়ে নেবো যে কাউকে। আর হিরোইন তো আমাদের প্রিয়াই হবে। ও শিট, প্রিয়ার কথা বলতে মনে পড়লো, ও তো আমাকে আজ ওর বাড়িতে ডেকেছিল। আমি যাচ্ছি, এর পরেরটা তোরা দুজনে দেখে নে। বাহ গুরু বাহ, প্রিয়ার কথা মনে হতেই আমরা বন্ধুরা পর হয়ে গেলাম। আরে ভাই, সুন্দরী মেয়েরা এরকমই হয়ে থাকে, আর সেই চক্করে ভালো বন্ধুও শত্রুই হয়ে যায়। মানে নিজের সবাই পরপর মনে হয়। আরে ইমোশনাল অত্যাচার কাকে করছিস? পানের মতো চিবিয়ে না থুতু ফেলে দেবো। সাবধানে কথা বল। তোর এই হাসির পেছনে রাগ লুকিয়ে রেখেছিস। ফালতু কথা কিন্তু বুঝে শুনে বল ভাই। তোরাও তো যাস, হ্যাঁ, কখনো এখানে কখনো ওখানে। হ্যাঁ, আমি কখনো আটকেছি নাকি? না তো। এবার যখন আমি যাচ্ছি তখন রেগে যাচ্ছিস কেন? হায় হায়, ওর মুখটা তো দেখ একবার। খুশিতে ওর গাল একেবারে গোলাপি হয়ে যাচ্ছে ভাই। ভাই, আমি তো প্রিয়াকে ভোজপুরি সিনেমার নাম্বার 1 হিরোইন বানাতে চাই। ও যদি একবার একটু ওর কোমরটা দোলায় না, তাহলে গোটা ইন্ডাস্ট্রি যেন দুলে ওঠে একেবারে। আইটেম বোম তৈরি করতে চাই আমি ওকে ভাই, মন থেকে। বোম তো প্রথম থেকেই ভাই, তুই যদি একটু শিখিয়ে পড়িয়ে নিস তাহলেই ও রেডি হয়ে যাবে। আচ্ছা ভাই, একটা কথা বল, দিব্যি খেয়ে বলবি, আমাদের সকলের দিব্যি রইল। তুই ইদানিং প্রিয়ার ওপর খুব ইন্টারেস্ট দেখাচ্ছিস, ব্যাপারটা কি গুরু? দেখ ভাই, তোরা না হাসবি না। ব্যাপারটা হলো এটা যে আমি প্রিয়াকে অদ্ভুতভাবে ভালোবাসতে শুরু করেছি। বোতলের দিব্যি, ওর মধ্যে তোদের বৌদি হওয়ার 36টা গুণ রয়েছে ভাই। আরে সেসব তো ঠিকই আছে, কিন্তু তুই তোর নিজের মধ্যে রাক্ষসটাকে কি করবি? বিয়ের কিছুদিন পরেই যদি ও জেগে ওঠে তাহলে? আরে তখন এটা তখন বুঝবো। আপাতত তো আমাকে এখন প্রিয়ার কাছে যেতে হবে। আরে ভাই তুই যা, কিন্তু যাওয়ার আগে ভাই প্রিয়ার অ্যাড্রেসটা আমাদেরকে অন্তত দিয়ে যা। একদিন নয় ওর সাথে দেখা করে তোর একটু প্রশংসা করে দেব যে তুই কত ভালো। হ্যাঁ ভাই, ভীষণ বাজে তোরা, জানিস তো। এনিওয়েজ, লাল চক বাংলো নাম্বার 4। চল এখন টাটা, বাই বাই, গুড নাইট।
কি ব্যাপার? হ্যাঁ, পুরো ফুলসজ্জার মতো সবকিছু সাজিয়ে রেখেছে তো প্রিয়া। প্রিয়া, প্রিয়া, কোথায় তুমি প্রিয়া? আমি এখানে মোহিত, আর অনেকক্ষণ ধরে আমি তোমার জন্যই অপেক্ষা করছি। প্রিয়া, আমি তোমায় বলে বোঝাতে পারবো না তোমার এই ওয়েলকাম আমাকে কত খুশি করেছে। আমি সারা জীবন এই ওয়েলকাম ভুলতে পারবো না। ভোলার জন্য বেঁচে থাকলে তবে তো ভুলবে। এ তো ইন্দু। আমি ইন্দু। তোমার কি মনে হলো তুমি ফোনে এতদিন ধরে প্রিয়ার সঙ্গে কথা বলছিলে? ফোনের মধ্যে প্রিয়া নয়, আমি ছিলাম। আর এটা আমার বাড়ি, যেখানে থেকে আমি মডেল হওয়ার অনেক স্বপ্ন দেখেছিলাম, যেটা তুমি নষ্ট করেছো। এবার আমি তোমায় নষ্ট করব। আমি শেষ করব তোমায়। ইন্দু, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ প্রিয়া। শুভম, আমি কাল রাত থেকে মোহিতকে কল করছি। ওকে আমি বাড়িতে ডেকেছিলাম, একটা জরুরি কথা বলার ছিল, কিন্তু ওকে তো ফোনেই পাচ্ছি না। কোথায় আছে ও? এটা কিভাবে সম্ভব? কাল রাতে তো ও তোমার বাড়িতেই গিয়েছিল। তোমার কাছে যদি না যায় তাহলে ও কোথায় গেল? ঠিক আছে, আমি খবর নিয়ে তোমায় ফোন করছি। বাই। আরে তুই, ভালো হয়েছে তুই চলে এসেছিস। আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। আরে এক্ষুনি প্রিয়া ফোন করেছিল ভাই। ও বলল যে কালকে রাতে মোহিত নাকি ওর বাড়িতে যায়নি, আর এখন ওর ফোনও নট রিচেবল। আমি মোহিতের ব্যাপারেই তোর কাছে বলতে এসেছি। মোহিতের লাশ শহরের বাইরে জঙ্গলে পাওয়া গেছে। হ্যাঁ, পাগল হয়ে গেছিস নাকি? তুই সাত সকালে বোকা বানানোর জন্য আমাকেই পেলি নাকি? হ্যাঁ, সত্যি বলছি ভাই, মোহিত মারা গেছে, ওকে খুন করা হয়েছে। খুন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর এমন কোন শত্রু থাকতে পারে যে ওকে এত নিষ্ঠুরভাবে খুন করেছে? চল আমরা প্রিয়ার কাছে যাই। ও যাই বলুক না কেন, কিন্তু আমার মনে হয় আমাদের প্রশ্নের উত্তর ওর বাড়িতেই লুকিয়ে আছে। ভাই, প্রিয়া এরকম একটা পোড়ো বাড়িতে থাকে নাকি? জানি না ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। শুভম, এই এই ওর ফটো এখানে কি করছে? কার ফটো? আরে ওর ফটো। এটা তো ইন্দুর ফটো, কিন্তু ইন্দুর ফটো প্রিয়ার বাড়িতে কিভাবে এলো? আর প্রিয়াই বা কোথায়? আমি প্রিয়াকে ফোন করছি। হ্যালো প্রিয়া, আমরা তোমার বাড়িতে আছি, তুমি কোথায়? প্রিয়া, এই বাংলো নাম্বার 4 তোমার নয়? না, আমার বাংলোর নম্বর তো 8। কিন্তু মোহিত তো তোমার এই অ্যাড্রেসের কথাই বলেছিল। ঠিক আছে ছাড়ো, তুমি এখন তাড়াতাড়ি বাংলো নাম্বার 4-এ চলে এসো। আরে কিন্তু আমার অডিশন আছে তো, কেটে দিল। 4 নম্বর বাংলোতে এমন কি আছে যে আমাকে ওখানে ডাকছে? আর এই মোহিতকে ফোনেও তো পাচ্ছি না। কি বললো কি ও? ভাই, কোনো বড় একটা গোলমাল হয়ে গেছে। প্রিয়া তো বলছে যে ওর বাংলোর নাম্বার হলো 8, এটা ওর বাংলো নয়। এটা কিভাবে সম্ভব?
হ্যালো গাইস। থ্যাংক গড তুমি এসেছো। হ্যাঁ এসে গেছি, কিন্তু তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? মনে হচ্ছে যেন তুমি সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখছো। ওসব ছাড়ো, শুধু আমাকে এটা বলো, তুমি কি ওই মেয়েটাকে চেনো? এটা এটা আবার কে? আর তোমরা দুজন এখানে কি করছো? কোনো নতুন শুট প্ল্যান করছো বুঝি? না প্রিয়া, আমরা কোনো শুটিং এর প্ল্যান করছি না। শুট প্ল্যান করছো না তাহলে তোমরা এখানে কি করছো? আচ্ছা ছাড়ো, মোহিত কোথায় আছে? ও মারা গেছে। এটা কি ধরনের মজা? এটাই সত্যি প্রিয়া, মোহিত সত্যিই নেই আর মারা যাওয়ার আগে তোমার সাথে দেখা করতে ও এই বাড়িতে এসেছিল। না, এটা হতে পারে না। যা হতে পারে না সেটাই হয়েছে প্রিয়া। না, এটা মিথ্যে। মোহিত মারা যেতে পারে না। আমরা তো বিয়ের প্ল্যান করছিলাম। নিজেকে সামলাও প্রিয়া, যেটা হয়ে গেছে সেটাকে তো পাল্টানো যাবে না। তুমি তোমার বাড়ি যাও, আমাদের একটা জায়গায় যেতে হবে। ভাই, এটা তো সেই জায়গাটাই যেখানে আমরা আমাকে খুন করে পুঁতে দিয়েছিলি। ইন্দু, ইন্দু, হ্যাঁ আমি 6 মাস আগে নিজের গ্রাম থেকে হিরোইন হব বলে সেই স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু তোমাদের মতো শয়তানেরা আমাকে ঠকিয়েছো। আমার স্বপ্নের সঙ্গে সঙ্গে আমার সম্মানও লুট করে আমায় খুন করেছো। এবার তোমাদের পালা। কখনো কোনো মেয়ের সম্মান নিয়ে যদি খেলো, তার আত্মা তোমাদের মতো শয়তানদের কখনো ছেড়ে কথা বলবে না, প্রাণে মেরে ফেলবে। মা, আমি কোচিং ক্লাসে যাচ্ছি। একা একা কোথায় যাচ্ছে সুন্দরী? যেখানে যাচ্ছ সঙ্গে করে এই গুড্ডুকেও নিয়ে চলো। দেখুন, প্লিজ আমাকে যেতে দিন, আমার কোচিং এ যেতে দেরি হয়ে যাচ্ছে। আরে বাপরে, কোচিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে নাকি তোমার? তাহলে এসো, বাইকে বসে পড়ো, আমি ছেড়ে দিচ্ছি তোমাকে তোমার কোচিং পর্যন্ত, কিন্তু তোমার কোচিং শেষ হয়ে যাওয়ার পরে। দেখুন দাদা, প্লিজ এসব করবেন না। ভাই সাব, এ গুড্ডু, রঞ্জিত, দেখ কি বলছে রে আমায়, ভাই বলছে আমায়। এই যে সুন্দরী, এখানে তোমার কোনো দাদা নেই, আমরা সবাই তোমার বর, বুঝেছো? চল বস পেছনে, ছেড়ে দেবো তোকে আমরা। আমার হাত ছাড়ো, নইলে কিন্তু আমি চিৎকার করব। চিৎকার করার যখন এত ইচ্ছে তাহলে করো চিৎকার। যেই বাঁচাতে আসবে তারও প্রাণ চলে যাবে। আজ ভাইদের একটু তোমার সঙ্গে যাওয়ার ইচ্ছে, তোমাকে ছেড়ে দেওয়া নয়। আরে সুন্দরী, অন্তত এটা তো বলে যাও কোচিং থেকে ফিরবে কখন? আজকে আমি ছাতা আনিনি, আর আজকে বৃষ্টি হচ্ছে। আমি বাড়িতে পৌঁছানোর পর বৃষ্টিটা এলে কি ভালো হতো। যাক বাবা, বৃষ্টি থেমে গেছে। হে ভগবান, আবার ওই 3 জন ছেলে যদি চলে আসে তাহলে। না না, আজে বাজে কথা ভাবিস না মাহি, ওরা আসবে না, আসবে না।
বলেছিলাম না তোমাকে, আজ মনটা তোমাকে চাইছে। তোমাকে না নিয়ে আমরা তো কোথাও যাব না আজ। আরে সুন্দরী, এত চিন্তা করছো কেন? যদি ভালোবেসে আমাদের সঙ্গে চলো তাহলে সত্যি বলছি তোমার শরীরে এক ফোঁটাও আঁচড় আসতে দেব না, আর কেউ জানতেও পারবে না যে তোমার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। ওরা কিন্তু ঠিকই বলছে সুন্দরী। বৃষ্টির ওয়েদার একটুখানি নেশা হওয়ার পরে একবার সত্যের দেবতা মিথ্যে বলতে পারে, কিন্তু আমরা তিনজন মিথ্যে বলি না। নে চলে আয়, পেছনে বসে পড়। ধর ওকে। আরে মনে হচ্ছে পালিয়ে গেল। ধুর বাবা, এভাবে কিভাবে পালাতে পারে ও? পালা, কত পালাতে পারিস দেখি। আজ তুই আমাদের হাত থেকে পালাতে পারবি না। এ টনি, কি যেন বললি তুই ওকে? আরে সুন্দরী বলি। এই সুন্দরী, দাঁড়া। আমার নাম মধু, মধুবালা। আমার নাম মাহি। মাহি, এরা কে? আর ওরা তোমার পিছু নিয়েছে কেন? ওরা খুব বাজে দিদি, আমার সাথে খারাপ ব্যবহার করছে। প্লিজ আমাকে নিয়ে যাও এখান থেকে। ওরা দুজন আমাকে দেখে নিলে হয়তো তোমার সাথেও খারাপ কিছু করতে পারে। মাহি, দুর্বলকে সবাই ভয় দেখায়। তুমি ওদের যত ভয় করবে তত ওরা তোমায় ভয় দেখাবে। ভয়কে জয় করতে হলে ওদের সামনাসামনি হও। চলো আমার সাথে। না দিদি, কি করছো এটা তুমি? পাগলামি হবে এটা। এটা পাগলামো নয়, লড়াইয়ের শুরু। পরিবর্তন শুরু হয়েছে। আজ যদি তুমি এদের সামনাসামনি না হও মাহি, তাহলে ভবিষ্যতে আরো অনেক মেয়েরা বিপদে পড়বে। শুধু একটা ভয়ের জন্য আজ এই ভয়কে জয় করতেই হবে। চলো। আরে ভাই, এ তো 1 থেকে 2 হয়ে গেছে। এ সুন্দরী, যদি আগে বুঝতে পারতাম যে এই লুকোচুরি খেলবি তোরা, একটার সাথে আরেকটা ফ্রি হলে এত চাপ কেন নেবো ভাই আমরা? ঠিক আছে, অসুবিধা নেই, চলে আয় চলে আয়, খুব মজা করব। বেশি দাঁত বের করো না, কারণ যত দাঁত বের করবে তত কষ্ট পাবে তোমরা। আরে বাহ, তোমাকে তো দেখে রানী লক্ষ্মীবাই মনে হচ্ছে। দারুণ হবে তোমার সঙ্গে। বাহাদুর মেয়েকে ছটপট করতে দেখে দারুণ শান্তি অনুভব হবে। আরে দাদা, আমি কি বোকা নাকি? আমিও মজা করব। না না, আমাকে কিছু করো না, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও। আমার অসুস্থ মা একা আছে বাড়িতে, আমাকে ছাড়া ওনার আর কেউ নেই। যেতে দাও আমাকে, প্লিজ প্লিজ, আমি হাত জোড় করছি তোমাদের কাছে, আমাকে যেতে দাও। চুপ কর, আমরা তো টিচার নই যে যে কোনো সমস্যা থেকে তোকে বাঁচাবো। প্লিজ আমাকে যেতে দাও। আরে যেতে তো দেব, কিন্তু সেটা আমাদের খিদে মেটবার পরে। না প্লিজ কিছু করো না, আমাকে যেতে দাও। দিদি আমি বললাম না, এখান থেকে বেরিয়ে চলো। দেখো এবার কি হতে চলেছে আমাদের সাথে। বললে পরেই সমস্যা সমাধান হয়ে যায় না দিদি, সমাধান করতে হয়। সেটাই তো আমিও বলছি মাহি, হাত জোর করে কিচ্ছু হবে না, লড়াই করে জিততে হবে আমাদের। এই চুপ কর, অনেক হয়ে গেছে মজা। টনি, গুড্ডু, শুয়ে ফেল ওদের নিচে। এখনো বলছি ছেড়ে দাও ওকে, না হলে কিন্তু আফসোস করবে। বেশি কথা বলছিস তুই, মনে হচ্ছে সবার প্রথমে তোকেই মজা দেখাতে হবে।
ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। মাহি তো এটাই বলছিল তোদের, ছেড়ে দাও আমাকে, বাড়ি যেতে দাও। বাড়িতে আমার মা একা আছে, আমিও বলেছিলাম যেতে দাও, কিন্তু তোরা আমার একটাও কথা শুনলি না। আয়, এবার আমার কাছ থেকে মজা পা, যা করার কর, কিচ্ছু বলবো না তোদের। আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করে ফেলেছি, যেতে দাও আমাদের প্লিজ। আজকের পরে আমরা আর কাউকে ডিস্টার্ব করব না, সবাইকে মা বোনের চোখেই দেখবো, প্লিজ যেতে দাও। হ্যাঁ দিদি, প্লিজ ছেড়ে দাও, ভয় লাগছে। যাওয়ার সুযোগ তো দিয়েছিলাম তোদের, কিন্তু তোরাই মানলি না। তোরা জানিস, যখন আমি বেঁচে ছিলাম তখন আমি মাহির মতনই সরল একটা মেয়ে ছিলাম, ভয় পেতাম তোদের মতো লোকেদেরকে। আমার এই ভয়ের জন্য একটা ছেলে আমার ওপর শারীরিক অত্যাচার করলো, তারপর ধরা পড়ার ভয়ে আমাকে মেরে ফেললো। সেদিন থেকে আমি এই নির্জন ফাঁকা রাস্তাগুলোতে ঘুরে বেড়াই, মাহির মতো সরল মেয়েদের তোদের হাত থেকে বাঁচানোর জন্য। আমি তোদের ক্ষমা করব না, মেরেই ফেলবো। মাহি, আমি মরার পরে ভয়কে জয় করেছি, তুমি এটা করো না। তুমি ওদের সামনাসামনি হও, লড়াই করো ওদের সাথে। যদি মারতে হয় মেরে ফেলো, কিন্তু ভয় পেও না। আমি যাচ্ছি। আমি কথা দিচ্ছি মধুবালা দিদি, আজকের পর থেকে আমাকে কেউ ভয় দেখাতে পারবে না। যে ভয় দেখাবে তাকে মৃত্যু মুখে যেতে হবে। কোনো মানুষকে এতটাও অপমান করা উচিত নয় যে সে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তার নিজের জীবনের উপর ঘৃণা হয়, কারণ এরকম মানুষ প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর যদি বিষয়টা তার গায়ের রং নিয়ে হয় তাহলে সে আরও ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারে। আজকের এই কলিযুগে আমি এরকমই একটি গল্প আপনাদের বলতে চাই। শহরের একটি বড় কলেজে দিব্যা নামের একজন মেয়ে পড়তে আসত। সে পড়াশুনোয় অত্যন্ত ভালো ছিল বলে সর্বদা ক্লাসে প্রথম স্থান অধিকার করত, কিন্তু সে সবসময় দুঃখে আর একা একা থাকত। আর এর কারণ ছিল তার গায়ের কালো রং। তার নিজের কালো রং নিয়ে অত্যন্ত লজ্জা ছিল। ক্লাসে তার সঙ্গে যে মেয়েরা পড়তো তারাও তার এই কালো রং নিয়ে বিরক্ত হতো। একদিন কলেজ ছুটির পরে যখন দিব্যা নিজের বাড়িতে যাচ্ছিল, সে সময় হঠাৎ তার দুই বান্ধবী মঞ্জু আর নিতা তার সামনে এসে দাঁড়ায় আর তাকে নিয়ে মজা করতে থাকে। আরে কি ব্যাপার বিদ্যা, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরছো? কিছু না, আমাকে বিরক্ত করো না, যেতে দাও। আরে চলে যেও, আমাদের সাথে একটু কথা তো বলে যাও। কে জানে, আমাদের সাথে কথা বলতে বলতে তুমি আমাদের মতো ফর্সা হয়ে যেতে পারো, আর অত কুৎসিত দেখতে থাকবে না। মঞ্জু আর নিতা হাসতে থাকে। দিব্যার আরে না না নিতা, এটাও হতে পারে যে কথা বলতে বলতে ওর মতো আমরাও কালো হয়ে যাই আর আমরা বিচ্ছিরি দেখতে হয়ে যাই। না অঞ্জু, সেটা হবে না, কারণ ওর গায়ের রং তো ওর গায়েই থাকবে, সারা জীবন ওর গায়ের রং কালোই থাকবে। দুজন আরো বেশি হাসতে থাকে। দিব্যার এইবার প্রচন্ড রাগ হয়। তোমরা সবাই খুব খারাপ, তোমাদের এইসব ব্যবহারের কারণেই আমার কতটা কষ্ট হয় এসব কি তোমরা জানো? বেশি কথা বলার প্রয়োজন নেই, যা বেরো। বেশি জ্ঞান দিতে এসেছেন আমাদের। ঠিকই বলেছো, কাল ভালো করে সাবান দিয়ে রগড়ে রগড়ে চান করো, হয়তো তোমার কালো রং একটু কমতে পারে। তারা আরো বেশি করে হাসতে থাকে। দিব্যা মাথা নিচু করে ওখান থেকে চলে আসে। দিব্যা মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। বাড়িতে তার মাও ছিল। কি হয়েছে মা, এত কাঁদছিস কেন? আমি কালকে থেকে কলেজে যাব না। কেন, টিচার কিছু বলেছেন বুঝি? না, সেটা নয়। তাহলে কি হয়েছে? ক্লাসের সব মেয়েরা আমি কালো বলে আমাকে নিয়ে ঠাট্টা করে, তাই আমি যাব না। বিদ্যা, এই কথা বলতে নেই, এই সব ঘটেই থাকে, এতে এত চিন্তা করিস না।
তুই শুধু পড়াশোনা কর। এই কথা বলে মা নিজের কাজ করতে রান্নাঘরের দিকে চলে গেল। কেউ আমাকে বোঝে না, আর আমার যেটা নিয়ে কি কষ্ট হয় সেটা আমি কাকে বোঝাবো? আর দিব্যা কাঁদতে লাগলো। কয়েকদিন পরে দিব্যা হাসতে হাসতে কলেজে ঢুকছিল। সমস্ত মেয়েরা তাকে আবার রাগাতে লাগলো। দিব্যা চুপচাপ গিয়ে নিজের বেঞ্চে বসে পড়ল। মঞ্জু ওর পাশে এসে বসলো আর ওর সাথে কথা বলা শুরু করলো। কি হলো, আজকে খুব খুশি মনে হচ্ছে? কিছুই না, এমনি আমার মনটা আজকে ভালো লাগছে। কেন, তুমি ফর্সা হয়ে যাবে নাকি? না, আরো ভালো কিছু ঘটতে চলেছে। হয়তো সবকিছু ঠিক হতে চলেছে। কি ঠিক হতে চলেছে আর কিভাবে সেসব আমি জানি না। তোমার মাথাটাই গেছে মনে হচ্ছে। কি উল্টো পাল্টা বকছো? না, কিন্তু ওইসব ছাড়। এই নে চকলেট খা, আমার মা নিজের হাতে এটা বানিয়েছে। দারুণ তো। আচ্ছা, তোমার এই ক্লাসে আসার আর আমার সাথে কথা বলার কিছু তো লাভ হলো। মঞ্জু সেই চকলেটটা নিয়ে খাওয়া শুরু করলো। বাহ, দারুণ খেতে তো। আর আছে? না, এখন আমার কাছে নেই, কিন্তু বাড়িতে আছে। এটা শুধু টেস্ট করানোর জন্য এনেছিলাম। ঠিক আছে, কালকে আরো বেশি করে এনো। পরের দিন যখন দিব্যা কলেজে এলো, তখন ক্লাসের সমস্ত মেয়েরা এক জায়গায় জড়ো হয়েছিল। দিব্যা গিয়ে দাঁড়ালো নিতার পাশে। কি হলো, সব ঠিক আছে তো? এসে গেছিস? অলক্ষণে তোরই খামতি ছিল। কিন্তু কি হয়েছে? অঞ্জু কাল রাত থেকেই খুব অসুস্থ। ডাক্তার বুঝতেই পারছে না কি হয়েছে। দিব্যা মঞ্জুর কথা শুনে খুব খুশি হলো। সে নিজের বেঞ্চে চলে এলো। তার মানে এই চকলেটটা সত্যিই কাজ করছে। তার মানে সবকিছু ঠিক হয়ে যাবে। অঞ্জুরটা তো হয়ে গেল, এইবার বাকি সবার পালা। দিব্যা নিজের ব্যাগ থেকে অনেকগুলো চকলেট বার করলো। তারপরে ফিরে গেল সেই মেয়েগুলোর কাছে। শোনো, আমি জানি তোমাদের সবার খুব টেনশন হচ্ছে, তাই তোমাদের সবার টেনশন কমানোর জন্য আমি চকলেট নিয়ে এসেছি। এগুলো আমার মা বাড়িতে বানিয়েছে। তোমরা সবাই খাও, তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, এখন আর চিন্তা করেই বা কি হবে। আর এই অলক্ষণে মেয়েটা প্রথমবার কিছু এনেছে, তাহলে খেয়েই দেখি। মেয়েরা চকলেটগুলো খেলো আর নিজেদের জায়গায় বসে পড়ল। পরের দিন মঞ্জু কলেজে এলো। দিব্যা যখন মঞ্জুর চেহারাটা দেখলো, তখন সে জোরে জোরে হাসতে লাগলো। মঞ্জুর গায়ের রঙও দিব্যার মতো কালো হয়ে গিয়েছিল। এবার কেমন লাগছে কালো রং? রাগাও আমাকে, এইবার রাগাও। আমি খুব ভালো করেই জানি যে এই সব তুই করেছিস। ওই চকলেটে তুই নিশ্চয়ই কিছু মিশিয়েছিলি, আর সেটা খেয়েই আমার এই অবস্থা হয়েছে। মঞ্জু কলেজের প্রিন্সিপালের কাছে দিব্যার নামে কমপ্লেন করল। প্রিন্সিপাল দিব্যা আর তার মাকে কলেজে কল করল। ততদিনে সমস্ত মেয়ের গায়ের রং কালো হয়ে গিয়েছিল, আর সেটা দেখে দিব্যা খুব খুশি হয়েছিল। এখানে কি হচ্ছেটা কি? আপনি দিব্যাকে কি এমন চকলেট বানিয়ে দিয়েছেন যার থেকে এই সমস্তগুলো হচ্ছে? আমি তো ওকে কোনো চকলেটই দিইনি। কি রে, স্যার কি বলছেন? উত্তর দে। স্যার, এই চকলেটটা আমাকে মা দেয়নি। তাহলে কে দিয়েছে আর কেন? স্যার, একদিন আমি কলেজের পিছনে কাঁদছিলাম, কারণ সবাই আমার কালো রঙের জন্য আমাকে নিয়ে ঠাট্টা করত। তখনই সেখানে একটা লোক আসে। কি ব্যাপার মা, এই সাত সকালে তুমি কেন কান্নাকাটি করছো? আপনি কে? আমি হলাম সেই মানুষ যে তোমার সমস্যার সমাধান করবে। তোমার কি সমস্যা আমাকে বলো। আমার ক্লাসের সব মেয়েরা আমার কালো রঙের জন্য আমাকে নিয়ে ঠাট্টা করে, আর এই জন্য আমার খুব কষ্ট হয়। ও, এই ব্যাপার। তুমি একটা কাজ করো, এর একটা সমাধান আছে আমার কাছে। সেই তান্ত্রিক কালা জাদু দিয়ে অনেকগুলো চকলেটস তৈরি করল আর সব দিব্যাকে দিয়ে দিল। এটা তুমি তাদেরকে খাওয়াবে যারা তোমাকে নিয়ে মজা করে, আর তারপরের সব কাজ এই চকলেট করবে। এবার তুমি যাও, সবকিছু ঠিক হয়ে যাবে। ওনার কথাতেই আমি এসব করেছি, আর এবার আমার খুব ভালো লাগছে। ওদের সবাইকে এবার আমার মতোই দেখতে লাগছে। এইবার কেউ আমাকে আর কালো বলে রাগাবে না। প্রিন্সিপাল সমস্ত ব্যাপারটা বুঝতে পারলেন।
তোমাদের সকলের লজ্জা পাওয়া উচিত। তোমরা দিব্যার গায়ের রং নিয়ে ওকে অপমান করতে, সেই জন্যই ও এরকম করেছে। আমি কখনোই বলছি না এটা যে ও ঠিক করেছে, কিন্তু তোমাদের মতো মানুষদের ভুলই সব থেকে বেশি। এই ঘটনার পরে প্রিন্সিপাল সেই তান্ত্রিকের খোঁজ অনেক করেছিলেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। আর সেই মেয়েগুলো সেই একই রকম রয়ে গেছে। কাল দাদা, এটা হলো কালকের বিয়ের জিনিসপত্রের পুরো লিস্ট। তুমি সব ঠিকঠাক চেক করেছিলে তো? কোনো মিসিং নেই তো? আরে দাদা, তুমি কিছু বাদ গেছে কি জিজ্ঞেস করলে? এখানে তো 10টা থালা, 20টা চামচ, একটা তাকিয়া আর একটা চাদরে মরচে ধরে গেছে। যখন থেকে আমি এই পার্টি অর্গানাইজ করার কাজ শুরু করেছিলাম না সোনু, তখন থেকে আমি একটা জিনিসই দেখছি। জিজ্ঞেস করো কি? হ্যাঁ বলুন কি? ছোটবেলায় আমি পাড়ার প্রতিবেশীদের বাড়িতে আলাদা আলাদা প্লেট গ্লাস দেখে সবসময় অবাক হয়ে দেখতাম যে এদের বাসনপত্র আলাদা আলাদা কেন। এটা শখ নাকি অভ্যাস? কিন্তু এখন গিয়ে জানতে পারলাম যে এটা কোনো শখও নয়, অভ্যাসও নয়। ওরা এই বাসনপত্রগুলো বিয়ে বাড়িতে গিয়েই জোগাড় করেছে। মানে জীবনের এই অভ্যাসটা বহুকাল ধরেই চলে আসছে। ঠিকই বলেছো তুমি দাদা, তীর একদম নিশানায় লাগিয়েছো। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমার নাম বীর। আমি হচ্ছি আইটি কোম্পানি সুপারজেটের ম্যানেজার। আমি আমার কোম্পানির জন্য আপনার হলে একটা পার্টি অ্যারেঞ্জ করতে চাই। নিশ্চয়ই করবেন। শুধু এইটুকু বলুন যে কতজন লোক সেখানে থাকবে আর পার্টিটা কোন দিন করছেন। পার্টি কালকে করব আমরা, আর অন্ততপক্ষে সেখানে 100 জন থাকবে। খাবার আর ডেকোরেশন এরকম হওয়া উচিত যে যেন আমাদের বস খুশি হয়ে যান। আরে আপনি চিন্তা করবেন না, আমাদের খাবার আর ডেকোরেশন দুটোই এ ক্লাস। আপনাদের 100 জন লোক খুশি হবেই হবে। আপনি শুধু এখন অ্যাডভান্সটা দিয়ে দিন। ডেকোরেশন আর খাবার মিলিয়ে 15 লাখ টাকা পড়বে। আপনাকে 20% অ্যাডভান্স দিতে হবে। ঠিক আছে, আপনি এই 5 লাখ টাকা রাখুন। যাক, সবকিছু সময়ের আগেই রেডি হয়ে গেছে। এ কি, কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা নেই কেন? শোনো শোনো, এই ফ্রিজে জল আর কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা হচ্ছে না কেন? ও ক্ষমা করে দেবে দাদা, আমি তো তোমাকে বলতেই ভুলে গিয়েছি যে ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছে। শয়তান ছেলে, আজকে পার্টি আছে আর এখন তুই বলছিস ফ্রিজ খারাপ হয়ে গেছে? আরে মূর্খ ছেলে, মনোযোগ কোথায় থাকে তোমার? আমার ব্যবসাটাকে কি লাটে তোলার জন্যই এসেছিস তুই? এবার পার্টিতে যে গেস্টরা আসবে তাদের কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা জল কি করে খাওয়াবো বল আমাকে। দাদা তুমি রাগ করো না, আমি একটা ব্যবস্থা করতে পারি। স্টোর রুমে একটা অনেক পুরনো ফ্রিজ রাখা আছে, সেটা চলেও। আজ আমরা সেটা দিয়েই কাজটা চালিয়ে নিই, কাল পাল্টে নেব। কি বলো দাদা? এটা ছাড়া আমাদের কাছে কি আর কোনো অপশন খোলা আছে? যে জিজ্ঞাসা করছিস কি করব দাদা? চল স্টোর রুম, দেখা আমাকে ফ্রিজ। এই যে দাদা, এটা একেবারে দারুণ ফ্রিজ। সত্যি চালু আছে তো? মিথ্যে বললে আমার জিভ কেটে যাবে দাদা। ঠিক আছে, তুই যা কিচেনটা দেখ, আমি এটা সেট করছি। আচ্ছা দাদা। ভগবানের অশেষ অশেষ কৃপা যে সময়ের আগে জোগাড় হয়ে গেছে, না হলে নতুন ফ্রিজ কিনতে হতো। খোলো খোলো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব। আমাকে বাইরে বের করো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব। খোলো প্লিজ। এই আওয়াজটা তো ফ্রিজের ভেতর থেকেই আসছে, কিন্তু এর ভেতর তো আমি কোল্ড ড্রিঙ্কসই রেখেছি। এর ভেতর তো কেউ থাকতেই পারে না, তাহলে আওয়াজ? এটা কোথায় চলে এলাম? এটা কোন জায়গা?
দাদা, শুনছেন দাদা? আপনি কাঁদছেন কেন? কে আপনি? দাদা কিছু বলুন না। এভাবে এভাবে দেখবেন না দাদা, আমার ভয় লাগছে। আপনার নামটা কি? তাড়াতাড়ি দাদাকে বলে দিই যে টাকা ছাড়া জলের ট্যাঙ্কি কিছুতেই আসবে না। যদি ভুলে যাই তাহলে দাদা হেভি গাল দেবে। দাদা, দাদা, দাদা কি হয়েছে দাদা? দাদা, কি হয়েছিল আমার? জানি না দাদা, তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে। এরকম এরকম করে দেখবেন না দাদা, আমার খুব ভয় লাগছে। আপনার নাম কি? ভিক্কি, আমার নাম ভিক্কি। কি ভাবছো তুমি দাদা? কিছু না, খাবার রেডি হয়েছে। খাবার তো রেডি হয়েই গেছে দাদা, কিন্তু ওই জলের ট্যাঙ্কির লোকেরা আগেকার ধার শোধ করতে বলছে। ঠিক আছে, এই নে, যদি আর কারোর টাকা ধার থাকে তো সেটাও শোধ করে দিবি। হ্যাঁ দাদা, কিন্তু তুমি? আমি ঠিক আছি, তুই যা। সব কাজই মোটামুটি ভালোই হয়েছে, তোমরা কি বলো? ডেকোরেশনটা তো ভালোই মনে হচ্ছে। এবার যেন খাবারটাও এই ডেকোরেশনের মতোই সুন্দর হয়। চিন্তা করবেন না স্যার, এখানে সব খাবার এ ক্লাস হয়। একটা ভালো আইটেম এখনো আছে আমাদের কাছে। আসুন দেখাচ্ছি, জিভে জল চলে আসবে। চলো দেখাই যাক। এই দেখুন স্যার। ওয়াও, এই ফ্রিজটা তো অ্যান্টিক পিস মনে হচ্ছে। মদন, এই ফ্রিজটার অ্যান্টিক দেখাটাই হচ্ছে এর বিশেষত্ব, নাকি আরো কিছু বিষয় আছে এর মধ্যে? এই ফ্রিজের পিছনে একটা রহস্য লুকিয়ে আছে, সেটা বেশ অদ্ভুত। কিরকম গল্প? ভিকিকে তো আপনারা সবাই চেনেন। তোমাদের জন্য অনেক বড় একটা খুশির খবর আছে। আমি খুব তাড়াতাড়ি কোম্পানির ম্যানেজার হতে চলেছি। আর ম্যানেজার হয়ে গেলেই তোমাদের এই ভাই দামি 4 চাকার গাড়ি করে আসা যাওয়া করবে। এটা তো খুব খুশির খবর, তোমরা কি বলো বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, চিয়ার্স। ভিকি, তুই ম্যানেজার হওয়ার পরেই আমাদের ওপর রোয়াব দেখাবি না তো? রোয়াব তো না, তবে হ্যাঁ, তোমরা যদি সময়ের মধ্যে প্রজেক্ট কমপ্লিট না করো তাহলে একটু বকবো। তুই আমাদের শাসাচ্ছিস? নিজের উন্নতি নিয়ে অহংকার করবি তুই? এই নে। এই শোন, চাকরি তোকে আমরা দিয়েছি এই কোম্পানিতে, আর তুই আমাদের আগে চলে যাবি। এই নে। যখন তুই এই পৃথিবীতে থাকবি তখনই তো তুই ম্যানেজার হয়ে আমাদের টাইট দিবি, তাই না? এটা আমার তরফ থেকে তোর প্রমোশনের জন্য। এর আগে এখানে কেউ চলে আসুক, তার মধ্যে ওকে ফ্রিজে ঢোকাতে হবে। তারপরে ওর লাশটা নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে আসবো। হাত লাগাও, চলো। খোলো খোলো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব, আমাকে বাইরে বের করো। আমরা ধরা পড়ে যাব না তো? বীরের প্ল্যান কখনো ফেল করে না।
তুমি ভিকির ব্যাপারে কি করে জানলে? দুর্ভাগ্যবশত তোমরা ভিকিকে এই ফ্রিজেই আটকে রেখেছিলে। এটা এই হোটেলের পুরনো মালিক কিনেছিল আর স্টোর রুমে পড়েছিল। ভিকি এই ফ্রিজের মধ্যেই ছিল। ওই আমাকে বলল তোমাদের তিনজনকে নিতে এসছে। গল্পটা বেশ ভালোই তৈরি করেছো তুমি, কিন্তু এই গল্পটা তুমি কাউকে শোনাতে পারবে না। তো আমি তোমাদের এরকম করতে দেব না। ভিকি? হ্যাঁ, ভিক্কি, যে তোমাদের মতো বিশ্বাসঘাতকদের দোষের শাস্তি দিতে এসেছে। না ভিকি না, তুই এমনটা করতে পারিস না, আমরা তো বন্ধু। বল, তুই যদি হও তাহলে বলো আমাকে মারলে কেন? ভগবান তোমাদের মতন বিশ্বাসঘাতক আর বেঈমান বন্ধু যেন কাউকে না দেয়। তৈরি হয়ে যাও। খোলো, আমাদের বাইরে বের করো। খোলো, দরজাটা খোলো, আমাদের বাইরে বের করো। আরে এটা কি ছিল দাদা? এটা এমন একটা ঘটনা যেটা তুই আর আমি ছাড়া আর কেউ বিশ্বাস করবে না যে এরকমও ঘটেছিল। তুই যদি লোকেদের কাছে পাগল প্রমাণিত না হতে চাস তাহলে এই ঘটনাটা নিজের মাথার মধ্যেই গেঁথে রাখিস।